হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা এইচএস দেবে 2025 সালে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী এবং লিজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো এবং ইতিহাস রচনায় এদের গুরুত্বটা কি। তা প্রথম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন, এটি ইম্পর্টেন্ট হিসেবে তো এই প্রশ্নটির উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরব। তোমাদের এই ইতিহাস সাবজেক্টটির 2025 সালের যে সাজেশন, সেই সাজেশন আমি ইতিপূর্বে আপলোড করেছি এবং সাজেশনের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেই প্রথম প্রশ্নের উত্তরও কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এছাড়া তোমাদের সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে নিয়মিতভাবে তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এছাড়া তোমরা যখন কলেজে উঠবে, কলেজে ওঠার পর তোমাদের যে 4 বছর কলেজের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন সাবজেক্টটি তোমাদের পড়তে হবে আর্টস গ্রুপে। তা তোমাদের সেই 3টি সাবজেক্টেরও কিন্তু আমি নিয়মিত ফ্রিতে অনলাইন টিউশন পড়াবো আমার এই চ্যানেলের ভিতর দিয়ে। তাই এই চ্যানেলটি তোমাদের জন্য সত্যি একটি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ চ্যানেল। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার দেখে নিই। 2025 সালের এইচএস পরীক্ষার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায়ের প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী। তা দেখো, এই পৌরাণিক কাহিনীর মধ্যেই কিন্তু এর মানে লুকিয়ে রয়েছে। পুরাণ কেন্দ্রিক কাহিনী, বিভিন্ন দেশের প্রাচীনকাল থেকে বিভিন্ন পুরাণ লেখা হয়েছে। আমাদের ভারতবর্ষের উপরে 18টি পুরাণ আছে। এসব পুরাণগুলিতে বিভিন্ন ঋষিদের জীবনাবলী, বিভিন্ন প্রাকৃতিক ঘটনার বর্ণনা, পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর লয়, দেবতাদের বংশাবলী, দেবতাদের উত্থান, দেবতাদের ইতিহাস লেখা থাকে এই পৌরাণিক কাহিনী। এগুলোকে মিথ বলা হয়, মানে লোক পুরাণ। মানে মানুষের মুখে মুখে যেসব কল্প কাহিনী বা ধর্মীয় কল্প কাহিনী সৃষ্টি হয়েছে তাকে আমরা বলি মিথ বা লোক পুরাণ বা পৌরাণিক কাহিনী। এবং লিজেন্ড, কোনো একজন কিংবদন্তি, মানে লিজেন্ডের বাংলা হচ্ছে কিংবদন্তি। কিংবদন্তি মানে এমন একজন নায়ক যিনি মানুষের মুখে মুখে একজন নায়কে পরিণত হয়েছে। যেমন ভারতবর্ষের একজন কিংবদন্তি হচ্ছে শ্রী রামচন্দ্র, তা এনাকে বলা হয় একজন লিজেন্ড ব্যক্তি। তো এরকম লিজেন্ড যেসব ব্যক্তিরা রয়েছেন বা কিংবদন্তি বিভিন্ন ঘটনা থাকে, তাকে এই দুটি জিনিস নিয়ে এদের কাকে বলে, পৌরাণিক কাহিনী কাকে বলে, কিংবদন্তি কাকে বলে। এবং পাশাপাশি ইতিহাস রচনা করতে গেলে এই পৌরাণিক কাহিনী আর লিজেন্ড এদের গুরুত্ব কি, মানে এগুলি থেকে আমরা ইতিহাস কি জানতে পারি। তো এই প্রশ্নটি দেখো 8 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বড় প্রশ্ন 8 নম্বরের থাকে, এটি নিয়েই মূলত আলোচনা। তা প্রথমে যেটা আমরা দেখবো, মিথ বা পৌরাণিক কাহিনী। মিথ বা পৌরাণিক কাহিনী কাকে বলে? দেখো, সৃষ্টির আদিকাল থেকেই যখন অপরিণত যেসব মানুষ ছিল, মানে অপরিণত বুদ্ধির মানুষ, যাদের বেশি বুদ্ধি নেই, তারা বিভিন্ন ধর্মীয় কল্প কাহিনী তারা তৈরি করেছিল এবং সেই কল্প কাহিনী লোক মুখে বংশ পরম্পরায় মানুষের মধ্যে কিন্তু সঞ্চারিত হয়েছে। একজনের ভিতর থেকে আরেকজন, আরেকজনের ভিতর থেকে আরেকজন, এইভাবে কিন্তু সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন মানে ধর্মীয় কাহিনী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে বা বংশ পরম্পরায় চলে আসছে, যেগুলোকে আমরা বলতে পারি লোক পুরাণ বা মিথ, বা বলা যায় পৌরাণিক কাহিনী, বা বলা যায় কল্প কাহিনী। এখানে সমাজতান্ত্রিকরা বলছেন যে সৃষ্টির আদিকালে মানুষ যেসব বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ঘটতো, মানে আকাশে বা মাটিতে যেসব প্রাকৃতিক ঘটনা ঘটতো, তার কারণ কি এটা জানার জন্য তাদের মধ্যে নানা রকম কাহিনীর জন্ম দেয়। কারণ তারা তো বৈজ্ঞানিক মনস্ক ছিলেন না, যুক্তি দিয়ে বুঝতে পারতেন না। তাই নিজেদের মতো করে তারা কিন্তু সেই জিনিসের ব্যাখ্যা, যেমন ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত, ভূমিকম্প, এগুলো কেন হচ্ছে তার ব্যাখ্যা তারা নিজেরাই নিজেদের মতো করে তারা দিয়েছিলেন এবং এই ব্যাখ্যাই কিন্তু বংশ পরম্পরায় তারা সেই জিনিসটা চলে গেছে এবং এটাকেই আমরা বলছি লোক পুরাণ বা মিথ বা কল্পকাহিনী। এখানে একজন বিখ্যাত ব্যক্তি আছেন এ সম্পর্কে, যেন ব্রিটেনের ফোকলোর সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা, সেই প্রত্নতত্ত্ববিদ জর্জ লরেন্স গোম, তিনি এই লোক পুরাণ মানে এই মিথগুলোকে বলছেন দ্য সায়েন্স অফ এ প্রি সায়েন্টিফিক এজ। মানে এটি এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞান প্রি সায়েন্টিফিক এজ মানে বৈজ্ঞানিক যুগের আগের ঘটনা, মানে অতি বৈজ্ঞানিক বা বৈজ্ঞানিক যুগের, যখন বিজ্ঞানের যুগ শুরু হলো আধুনিক যুগে, তার আগের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান হচ্ছে এই মিথ বা এই লোক পুরাণ।
এখানে জে এফ বিয়ারলেইন তিনি একটা প্যারালাল মিথ বলে একটি গ্রন্থ লিখেছেন। তিনি বলছেন যে এই মিথ বা পৌরাণিক কাহিনীগুলো হলো মানুষের অবচেতন মনের কাহিনী, চেতনার কাহিনী নয়। মানুষ অবচেতন মনে বিভিন্ন কল্প কাহিনী বা অতি বৈজ্ঞানিক যেসব চিন্তা ভাবনা তারা করেছিলেন, সেই জায়গা থেকে জন্ম নিয়েছে এই পৌরাণিক কাহিনী বা মিথ। এখন প্রশ্ন হচ্ছে যে এই পৌরাণিক কাহিনীর ইতিহাস লেখায় এদের গুরুত্বটা কি? দেখো পয়েন্ট আছে ইতিহাস রচনায় মিথের গুরুত্ব, ইতিহাস রচনায় মিথের গুরুত্ব। এটা আমাদের মেন পয়েন্ট। এখানে ইতিহাস রচনায় মিথের গুরুত্ব যথেষ্ট আছে। যেমন প্রথম গুরুত্ব যেটা রয়েছে ঈশ্বর ভাবনায়। তো যেহেতু এগুলোর ভিতরে অনেক ঈশ্বরের চিন্তা ভাবনা রয়েছে, ঈশ্বরের সৃষ্টি বা ঈশ্বরের বা বিভিন্ন দেবতাদের বংশাবলী, দেবতাদের উত্থান নিয়ে এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন পুরাণে। যেমন আমাদের ভারতবর্ষে 18টা পুরাণে 18 বিভিন্ন দেব দেবতার কাহিনী আছে। তো এগুলোর ভিতর দিয়ে মানুষ ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়, মানুষ ঈশ্বরমুখী হয়ে ওঠে, ঈশ্বরের প্রতি তাদের একটা টান অনুভব করে এবং ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, যাকে আমরা বলি ঐশ্বরিক বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু মানুষের মধ্যে জন্মায়। মানুষ ঈশ্বরের প্রতি আসক্ত হয়ে পড়ে এই সব লোককাহিনী পৌরাণিক কাহিনীর ভিতর দিয়ে। 2 নম্বরে দেখো বিজ্ঞান পূর্ব যুগের ঘটনার অনুসন্ধান। তা আধুনিক যুগের যে বৈজ্ঞানিক যুগ, তার আগের যেসব ঘটনা, যেসব বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, অতীতের সমাজের যে বিভিন্ন পরিবেশ রয়েছে বা পরিবেশে যেসব প্রাকৃতিক ঘটনা, আকাশে বাতাসে যেসব জায়গায় যা ঘটনা ঘটেছে, সেগুলোর কারণ কি, সেই কারণ অনুসন্ধান করার তাগিদে নানা রকম কল্পকাহিনী তৈরি করেছে মানুষ, যার ভিতর থেকে তৈরি হয়েছে এই মিথ বা পৌরাণিক কাহিনী। পরের পয়েন্ট দেখো ঐতিহাসিক উপাদানের সূত্র হিসেবে। তা এই পৌরাণিক কাহিনীগুলি থেকেও আমরা ইতিহাসের কিছু না কিছু সূত্র পাই। যেমন এগুলোর ভিতরে কি রয়েছে, দেবতাদের বংশাবলী, বিভিন্ন পূর্বপুরুষের কাহিনী, এগুলো আমরা এখান থেকে জানতে পারি। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া যায় যে পৌরাণিক কাহিনী অনুসারে গ্রিসের যে ট্রয় নগরী, যেখানে ট্রয় যুদ্ধ হয়েছিল, সেই ট্রয় নগরীর যে অবস্থান কোথায়, সেই অবস্থান কিন্তু আমরা এখানে জানতে পারি। বিয়ারলেইন একটা কথা বলছেন যে মানুষের সংস্কৃতির যে সত্য ঘটনা, মানুষের সংস্কৃতি, শিল্প সংস্কৃতির সত্য ঘটনার বহিঃপ্রকাশ ছিল এই পৌরাণিক কাহিনী। এখানে দেখো শেষ পয়েন্টে কি বলা হচ্ছে, আর্থ সামাজিক ইতিহাস রচনায়। তা সমকালীন বিভিন্ন আর্থ সামাজিক প্রেক্ষাপটে এগুলো রচনা করা হয়েছে। ফলে এগুলির ভিতর দিয়ে সেই সময়কার মানুষের সামাজিক জীবন কেমন ছিল, রাজনৈতিক জীবন কেমন ছিল, অর্থনৈতিক জীবন কেমন ছিল, মানুষের পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, চলাফেরা, বিভিন্ন স্থানের যে ভৌগোলিক বর্ণনা ইত্যাদি আমরা জানতে পারছি এই লিজেন্ডের এই পৌরাণিক কাহিনীর ভিতর দিয়ে। তাই রামশরণ শর্মার কথা আমরা এখানে বলতে পারি ভারতবর্ষে। তিনি আমাদের ভারতের যে পুরাণ আছে, পুরাণে বর্ণিত যে কলিযুগ, সেই কলিযুগের সূত্র ধরে মধ্যযুগে এসেছেন এবং মধ্যযুগের যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, তার উপরে কিন্তু তিনি আলোচনা করেছেন। এবং ভারতবর্ষের সামন্ততান্ত্রিক ব্যবস্থার উপরে একজন বিখ্যাত গবেষক হচ্ছেন এই রামশরণ শর্মা, এবং সেই গবেষণা করেছেন তিনি পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে। তা এইভাবে বলা যায় যে এই যে পৌরাণিক কাহিনী বা মিথ এগুলোর বা লোক কাহিনী, এগুলোর কিন্তু ঐতিহাসিক গুরুত্ব আছে, অল্প হলেও আছে। এবার সেই গুরুত্বটাকে সাবধানের সাথে ব্যবহার করতে হবে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই কথা বলেছেন যে এগুলো সাবধানের সাথে ব্যবহার করতে হবে, কারণ এগুলোর মধ্যে অনেক লোক মানে রয়েছে, অনেক কল্পকাহিনী মিশে আছে। এর ভিতর থেকে ইতিহাসের যে প্রকৃত ঘটনা, সেটাকে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। এবং যে যে প্রত্নতাত্ত্বিক উপাদান আছে, ইতিহাসের 2টি উপাদানের মধ্যে একটি প্রত্নতাত্ত্বিক উপাদান, তার সাথে মিলিয়ে এই পুরাণ থেকে বা এই পৌরাণিক কাহিনী থেকে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। তো এই ছিল মিথ বা পৌরাণিক কাহিনী, শর্টকাটে বললে এটাই দাঁড়ায়। এরপরে দেখো যে বিষয়টা রয়েছে কিংবদন্তি বা বীরগাথা। লিজেন্ড মানে কিংবদন্তি বা বীরগাথা, কোনো বীরের কাহিনী, তাকে আমরা বলছি বীরগাথা। এই বীরগাথা হচ্ছে কোনো একটি অঞ্চলের যে ঘটনা, কোনো একটি অঞ্চলের ঘটনা বা কোনো একটা অঞ্চলের যে কোনো একটা চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং এই চরিত্র ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং এই ঘটনা মানুষের বংশ পরম্পরায় একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং এই ঘটনাগুলি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আবার এর মধ্যে কিছু সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তাই রিচার্ড ক্যাভেন্ডিশ তিনি একটা গ্রন্থ লিখেছিলেন লিজেন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তিনি এখানে বলছেন যে এই বীরগাথা কাহিনীগুলি গল্প, খুবই সুন্দর গল্প, পড়তে খুব ভালো লাগে,
ব্লুমসবেরি বলছেন এ এমন একটা গল্প যা এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে ইতিহাস হিসেবে, যে এটাই ইতিহাস, সেই ইতিহাস হিসেবে মানুষের মুখে মুখে কিন্তু এই গল্পটা ছড়িয়ে পড়তে থাকে। এখানে দেখো মারিয়া লিস বলে একজন, তিনি লিখছেন স্ট্যান্ডার্ড ডিকশনারি ফলক্লোর মাইথোলজি অ্যান্ড লিজেন্ডস। এখানে তিনি বলছেন যে বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে এই লিজেন্ডগুলো গড়ে উঠছে, বিভিন্ন ঘটনার উপরে, এবং এগুলির ভিতরে ঐতিহ্যগত উপাদান পাওয়া যায়। আমাদের প্রাচীনকালের মানুষের যে ঐতিহ্যটা কেমন ছিল, ইতিহাস কেমন ছিল, সেই উপাদান আমরা জানতে পারি এই লিজেন্ড বা কিংবদন্তি থেকে। তাহলে কি দাঁড়ালো লিজেন্ড বা কিংবদন্তি কি? লিজেন্ড বা কিংবদন্তি হচ্ছে শর্টকাটে বলতে গেলে এটাই দাঁড়ায় যে এমন কোনো একটি অঞ্চলের ঘটনা বা কোনো একটি অঞ্চলের কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে কোনো একটি ঘটনা, বীর গাথার ঘটনা, যে ঘটনা বংশ পরম্পরায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ইতিহাস হিসেবে, এই কাহিনীকে আমরা বলছি কিংবদন্তি, বীর গাথা বা লিজেন্ড। এখন এগুলো ইতিহাস রচনায় এর গুরুত্ব কি? দেখো ইতিহাস রচনায় কিংবদন্তির গুরুত্ব, এখানে প্রথম যে গুরুত্বটা রয়েছে ঐতিহাসিক তথ্যের উৎস। ঐতিহাসিক তথ্যের উৎস, কারণ এগুলোর ভিতর থেকে ইতিহাসের তথ্য আমরা পাই, কারণ এগুলি বংশ পরম্পরায় পুরুষানুক্রমে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে সঞ্চারিত হতে থাকে। ফলে আমরা কিন্তু তার পুরনো দিনের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা এখান থেকে জানতে পারি। যেমন পূর্ববঙ্গের সীতারকোট বলে একটি জায়গা, সেই জায়গায় পুরাণের কাহিনী বা এই কিংবদন্তি কাহিনীর উপর ভিত্তি করে এই জায়গায় খনন কার্যের ভিতর দিয়ে এখানে একটা বৌদ্ধ বিহার কিন্তু আবিষ্কার করা হয়েছে। তাহলে কিংবদন্তির উপর ভিত্তি করে, জনশ্রুতির উপর ভিত্তি করে এই জায়গায় খনন কার্য হয়েছে এবং এখানে বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। পূর্ববঙ্গের সীতারকোট একটা উদাহরণ দেওয়া হলো এখানে। তাহলে বংশ পরম্পরায় পুরুষানুক্রমে যে কাহিনী, এটার ভিতর দিয়ে এই বীরগাথার ভিতর দিয়ে সঞ্চারিত হয়, তার ভিতর দিয়েও আমরা কিন্তু ইতিহাস জানতে পারি। পরে দেখো আনন্দদান, দেখো এটা বলা হয়েছে বিভিন্ন রাইটার এখানে বলছেন যে সুন্দর গল্প, যেমন রিচার্ড ক্যাভেন্ডিশ লিজেন্ড অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থে বলছেন পৌরাণিক হচ্ছে কিংবদন্তির বা লিজেন্ডগুলি হচ্ছে সুন্দর গল্প, অর্থাৎ এই গল্প পাঠ করে পাঠক যারা, যিনি পাঠ করছেন তিনি আনন্দ পান, আনন্দ লাভ করেন তিনি। এছাড়া এই কাহিনীগুলো খুবই জনপ্রিয়, বংশ পরম্পরায় কাহিনীগুলো জনপ্রিয় বলেই কিন্তু মানুষ মনে রেখেছে এবং বংশ পরম্পরায় এটা কিন্তু ছড়িয়ে পড়েছে। এরপরে দেখো প্রবাহমান ঐতিহ্য, কোনো একটি অঞ্চলের ঘটনা, কোনো একটি কিংবদন্তি বা কোনো একটি বীরগাথা, সেই বীরগাথা এতটাই জনপ্রিয় হয়ে পড়ছে যে আস্তে আস্তে সেটা এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে। তাহলে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে, তাহলে ঐতিহ্যটা প্রবাহ হচ্ছে, একটা অঞ্চলের ঐতিহ্য সেটা ছড়িয়ে পড়ছে আরেকটি অঞ্চলে, এই জন্য বলছে প্রবাহমান ঐতিহ্য। এবং এই ঐতিহ্যের ভিতর দিয়ে আমরা কিন্তু ইতিহাসের কিছু হলেও কিন্তু উৎস বা উপাদান আমরা সংগ্রহ করতে পারি। শিক্ষা দানে, এই কিংবদন্তির ভিতর দিয়েও মানুষ শিক্ষা লাভ করে, নৈতিকতার শিক্ষা লাভ করে। মানুষ এখানে সত্যের প্রতি যে নিষ্ঠা, সেই নিষ্ঠা জানতে পারে। মানুষ ত্যাগ, তিতিক্ষা, উদারতা, মানবতা, অনমনীয় দৃঢ়তা, এগুলো কিন্তু এই কিংবদন্তির গল্পের ভিতর দিয়ে প্রকাশ পেয়েছে। নৈতিকতার গল্প প্রকাশ পেয়েছে, নীতি কথার গল্প প্রকাশ পেয়েছে। তাই এগুলোর ভিতর দিয়ে মানুষ নৈতিক হয়ে নৈতিকতা কি সেটা জানতে পারে, মানুষের মধ্যে নীতিবোধ গড়ে ওঠে, মানুষ কিন্তু ইতিহাসের প্রতি আকৃষ্ট হয়, বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী এর মধ্যে থেকে পাওয়া যায়। তাহলে দেখো কিংবদন্তি বা বীরগাথা ইতিহাস লেখার গুরুত্ব কি না, ঐতিহাসিক তথ্য আমরা এখান থেকে পাচ্ছি, আনন্দদান করছে মানুষকে, মানুষ আনন্দ পাচ্ছে, প্রবাহমান ঐতিহ্য, একটা অঞ্চলের ঐতিহ্য ছড়িয়ে পড়ছে আরেকটা অঞ্চলে, এবং শিক্ষা দানে মানুষের ভিতর থেকে নৈতিকতার জ্ঞান লাভ করছে। এইভাবে উত্তরটি সাজাতে হবে। প্রথমে মিথ বা পৌরাণিক কাহিনী কাকে বলে তার সংজ্ঞা লিখে, ইতিহাসের লেখায় তার গুরুত্ব কি, চারটি গুরুত্ব আছে। ঈশ্বর ভাবনা, ঈশ্বরের প্রতি মানুষের আকৃষ্ট হচ্ছে মানুষ। বিজ্ঞান পূর্ব যুগের যেসব প্রাকৃতিক ঘটনা, সেগুলো আমরা এখান থেকে জানতে পারছি। ঐতিহাসিক উপাদানের বিভিন্ন সূত্র আমরা এখানে পাচ্ছি, কারণ দেবতা পূর্বপুরুষদের কাহিনী লেখা আছে এখানে। আর্থসামাজিক ইতিহাস, বিভিন্ন আর্থসামাজিক সেই সময়কার অর্থনৈতিক সামাজিক ইতিহাস জানতে পারি। এই চারটি পয়েন্টের উপর দিয়ে লিখতে হবে ইতিহাস লেখায় তার গুরুত্বটা কি। এরপরে কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে, বিভিন্ন ঐতিহাসিকরা কি বক্তব্য রাখছেন তার উপরে, এবং ইতিহাস রচনায় তার গুরুত্ব কি, ঐতিহাসিক তথ্যের উৎস, আনন্দদান, প্রবাহমান ঐতিহ্য এবং শিক্ষা দান করছে, নৈতিকতার শিক্ষা, এগুলোর উপরে বেস করে তার ঐতিহাসিক গুরুত্বটা এখানে লিখতে হবে। এর যে উত্তর 8 নম্বরে, সেই উত্তর নিয়ে এবার আমি অন স্ক্রিনে আলোচনা করব।
এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় থেকে 2025-এর সাজেশন অনুযায়ী প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী বা কল্পকাহিনী এবং লেজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো? ইতিহাস রচনায় মিথ ও লেজেন্ডের গুরুত্ব লেখো। প্রশ্নমান 8। প্রথমে যে পয়েন্টটা করবে, মিথ বা পৌরাণিক কাহিনী কাকে বলে তার উপরে কিন্তু এই প্যারাটা লিখতে হবে। দেখো, বলা হচ্ছে সৃষ্টির আদিম কালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বা লোক পুরাণ বা মিথ বলে। লোক পুরাণগুলি লোক সমাজের দ্বারা মৌখিকভাবে সুপ্রাচীন অতীত থেকে রচিত হয়ে আসছে। মিথ শব্দটি এসেছে গ্রিক শব্দ মুথস থেকে। সমাজতত্ত্ববিদদের ধারণায় সমাজের চারিদিকে আকাশে মাটিতে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটছে সেগুলির উত্তর খোঁজার তাগিদেই প্রথম লোক পুরাণ গড়ে ওঠে। ব্রিটেনের ফোকলোর সোসাইটির প্রতিষ্ঠাতা প্রত্নতত্ত্ববিদ জর্জ লরেন্স গোম বলেছেন, লোক পুরাণ হল দ্য সায়েন্স অফ এ প্রি সায়েন্টিফিক এজ। J.F. বিয়ারলেইন তার প্যারালাল মিথস গ্রন্থে লিখেছেন, পৌরাণিক কাহিনী হলো আমাদের অবচেতন মনের কাহিনী, বিশেষত যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। জিন, মানুষের যে জিন থাকে সেই জিনে লিপিবদ্ধ আছে এই পৌরাণিক কাহিনীর অবচেতন। পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, যে ইতিহাস রচনায় মিথ বা পৌরাণিক কাহিনীগুলির গুরুত্ব। তো এই গুরুত্বটা পয়েন্ট করে করে লিখতে হবে। প্রথম পয়েন্ট যেটা, ঈশ্বর ভাবনায়। পৌরাণিক কাহিনীগুলি মানুষের ঈশ্বর ভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে। পৌরাণিক কাহিনীগুলি পাঠের মাধ্যমে পাঠকের মন ঈশ্বরমুখী হয়ে ওঠে। পৌরাণিক কাহিনীগুলি আপাতভাবে কাল্পনিক ও ভিত্তিহীন বলে মনে হলেও পাঠকের মনে তা ঐশ্বরিক বিশ্বাসের জন্ম দেয়। 2 নম্বর দেখো গুরুত্বটা কি আছে, বিজ্ঞান পূর্ব যুগের ঘটনার অনুসন্ধান। বিজ্ঞান পূর্ব যুগের ঘটনার অনুসন্ধানে পৌরাণিক কাহিনীগুলির গুরুত্ব কম নয়। অতীতে সমাজের পরিবেশের চারিদিকে আকাশে মাটিতে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটেছে তার উত্তর খোঁজার তাগিদেই প্রথম সৃষ্টি বিষয়ক পৌরাণিক কাহিনীগুলি গড়ে ওঠে। তাই ব্রিটেনের ফোকলোর সোসাইটির প্রতিষ্ঠাতা প্রত্নতত্ত্ববিদ জর্জ লরেন্স গোম বলেছেন, পৌরাণিক কাহিনী হলো বিজ্ঞান পূর্ব যুগের বিজ্ঞান। মিথ ইজ এ সায়েন্স অফ এ প্রি সায়েন্টিফিক এজ। 3 নম্বর গুরুত্ব দেখো, ঐতিহাসিক উপাদানের সূত্র হিসাবে। পৌরাণিক কাহিনীগুলিতে অনেক সময় প্রচ্ছন্নভাবে ঐতিহাসিক উপাদানের সূত্র মিলতে পারে। প্রাচীন গ্রিসের পৌরাণিক কাহিনীগুলিকে তাদের দেবতা, পূর্বপুরুষ বা বীর পুরুষদের গল্প বলে ধরা হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য যে গ্রিসের কাহিনীর সূত্র ধরেই আধুনিক গ্রিসে ট্রয় নগরী ও ট্রয়ের যুদ্ধক্ষেত্রের অবস্থান জানা গেছে। তাই J.F. বিয়ারলেইন বলেছেন, পৌরাণিক কাহিনীগুলি বা মিথগুলি গল্পের আকারে মানব সংস্কৃতির সত্য ঘটনার প্রকাশ। 4 নম্বর পয়েন্ট দেখো, মানে গুরুত্ব ইতিহাস লেখায় মিথের গুরুত্ব। আনুমানিক সময়কাল ও বংশ তালিকা নির্ণয়। পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে তুলনামূলক পদ্ধতিতে যাচাইয়ের মাধ্যমে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা যায়। এছাড়া পুরাণে বর্ণিত বিভিন্ন রাজার কাহিনী থেকে রাজবংশের পরিচয় ও বংশ তালিকা জানা যায়। প্রাচীন ভারতের বিভিন্ন পুরাণে বহু প্রাচীন রাজবংশের নাম ও পরিচয় মেলে। পুরাণে উল্লেখিত সমস্ত ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও ডক্টর রণবীর চক্রবর্তী তার ভারত ইতিহাসের আদি পর্ব প্রথম খণ্ড গ্রন্থে লিখেছেন। তোমরা এইভাবে ঐতিহাসিকদের নামে তলায় এবং তাদের লেখা গ্রন্থের তলায় কিন্তু দাগ দেবে। গ্রন্থে লিখেছেন, পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগ স্বীকৃত সত্য। শেষ পয়েন্টস দেখো, মানে গুরুত্বের। আর্থসামাজিক ইতিহাস রচনায়। আর্থসামাজিক ইতিহাস রচনায় পৌরাণিক কাহিনীগুলির ভূমিকা কম নয়। বস্তুত পৌরাণিক কাহিনীগুলির বেশিরভাগই রচিত হয়েছিল সমকালীন আর্থসামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে। সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর ভিত্তি করে অনেক সময় বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলি রচিত হয়েছিল। ভারতের প্রেক্ষাপটে পুরাণে বর্ণিত কলিযুগের সূত্র ধরে প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতবর্ষের সামন্ততান্ত্রিক কাঠামো বিশ্লেষণে উদ্যোগী হয়েছেন রামশরণ শর্মা, বেশ কিছু ঐতিহাসিক ও গবেষকগণ। এতক্ষণ মিথ বা পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করা হলো। এবার কিংবদন্তি বা বীরগাথা বা লিজেন্ড কাকে বলে দেখো তার উপরে এই পয়েন্টটা লেখা হয়েছে। সাধারণত বিশেষ কোনো অঞ্চলে সংঘটিত কোনো ঘটনা বা চরিত্র কেন্দ্রিক কাহিনী যা সেই অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করে, তাকে কিংবদন্তি বলে। মৌখিক ইতিহাসে এক প্রধান উপাদান হলো কিংবদন্তির কাহিনী বা বীরগাথা, লিজেন্ড। সত্য মিথ্যার সম্ভাবনা এই তিনের মিলিত সমষ্টি কিংবদন্তি। পুরাকালে বিশেষ কোনো ভোজ উৎসবে কোনো সন্ন্যাসী বা ধর্মগুরুর যে সমস্ত জীবন বৃত্তান্ত কথিত বা গীত হতো
তাকে কিংবদন্তি বলা হতো। ডক্টর রিচার্ড ক্যাভেন্ডিস তার লিজেন্ড অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থে লিখেছেন, কিংবদন্তি হলো সুন্দর গল্প যা নিজস্ব শৈলীতেই মনোগ্রাহী এবং এগুলি প্রায়শই বর্ণনা করে যা প্রকৃত ঘটেছে, তার পরিবর্তে যা ঘটা উচিত ছিল সেই বিষয়কে। ব্লুমসবেরি ইংরেজি অভিধানে কিংবদন্তি সম্বন্ধে বলা হয়েছে, কিংবদন্তি হলো এমন এক গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উপস্থাপিত হয়েছে ইতিহাস রূপে, আসলে যা সত্যি নয়। মারিয়া লিস সম্পাদিত স্ট্যান্ডার্ড ডিকশনারি অফ ফলকলোর, মাইথোলজি অ্যান্ড লিজেন্ড গ্রন্থে বলা হয়েছে, কিংবদন্তি একটি বর্ণিত বিষয়রূপেই প্রচলিত হয়েছে যা ঘটনার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এর সঙ্গে সংযুক্ত হয়েছে ঐতিহ্যগত উপাদান, যাতে কোনো ব্যক্তি, স্থান অথবা ঘটনার কথাই বলা হয়। এবার ইতিহাস লেখায় এর গুরুত্বটা কি দেখো, তার পয়েন্টের উপরে বলা হয়েছে ইতিহাস রচনায় কিংবদন্তির গুরুত্ব। কিংবদন্তির ঐতিহাসিক সত্যতা নিয়ে সন্দেহ থাকলে তা একেবারে গুরুত্বহীন নয়। তা প্রথম গুরুত্ব যেটি রয়েছে, ঐতিহাসিক তথ্যের উৎস। বেশ কিছু কিংবদন্তি থেকে আমরা ঐতিহাসিক তথ্যের উৎস পেয়ে থাকি। লোকমুখে পুরুষানুক্রমে কাহিনী প্রচারিত হলেও প্রাথমিকভাবে সেগুলির মধ্যে ইতিহাসের তথ্যসূত্র লুকিয়ে থাকে। কিংবদন্তির প্রেক্ষাপটই পূর্ববঙ্গের সীতারকোট এর উঁচু ঢিবিতে পরীক্ষামূলকভাবে খনন কার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধ বিহারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। 2 নম্বর গুরুত্ব দেখো, আনন্দদান। কিংবদন্তির চরিত্র বা ঘটনাগুলির অলৌকিক কাহিনী পাঠ করে পাঠককুল আনন্দ পেয়ে থাকে। বেশ কিছু কিংবদন্তি আজও জনপ্রিয়, অনেক সময় কল্পনাপ্রবণ হলেও পাঠকের কাছে তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে বলে কিংবদন্তি পাঠ আনন্দ দান করে। পরের পয়েন্ট, প্রবাহমান ঐতিহ্য। নৃতাত্ত্বিক বিচারে একটি দেশ বা জাতি অঞ্চলে একটি বিশেষ পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ না থেকে কিংবদন্তি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। এক বিশেষ অঞ্চলের ঐতিহ্যের মধ্যে কিংবদন্তি গড়ে উঠলেও তাই পরবর্তীকালে প্রবাহমান ঐতিহ্যে রূপান্তরিত হয়। শেষ পয়েন্ট দেখো, শিক্ষাদানে। এখানে বলা হচ্ছে যে কিংবদন্তির চরিত্রগুলির কর্মকাণ্ড আমাদেরকে নৈতিকতার শিক্ষা দান করে বলা চলে। সত্যের প্রতি নিষ্ঠা, অনমনীয় দৃঢ়তা, সাহসিকতা, ত্যাগ, তিতিক্ষা, উদারতার মানবিকতা, এসবের প্রতি গুরুত্ব দান নৈতিকতার শিক্ষাকেই সমৃদ্ধ করে। তো এইভাবে আমাদেরকে শিক্ষাদান করছে লিজেন্ড বা কিংবদন্তি। তো এই ছিল তোমাদের মিথ বা পৌরাণিক কাহিনী এবং লিজেন্ড বা কিংবদন্তি কাকে বলে এবং ইতিহাস রচনায় মিথ ও লিজেন্ডের গুরুত্ব কী, তার উপরে 8 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। তোমাদের প্রথম অধ্যায়ে মানে অতীত চেতনার যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের প্রথম যে পরপর 2টি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই 2টি ইম্পর্টেন্ট প্রশ্নের ভিডিও ক্লাস আমি পরপর দিলাম। এরপরে তোমাদের সাজেশন অনুযায়ী আর একটি প্রশ্ন বাকি আছে এই চ্যাপ্টারে, সেটিও আমি আগামীতে খুব দ্রুত তার ভিডিও ক্লাস তোমাদের সামনে দিলে প্রথম চ্যাপ্টারটি কমপ্লিট হবে। তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়টি পড়ানো শুরু করব। তা তোমরা ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।